নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে এই ভোট বাজারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে বিভিন্ন প্রচার, সেই সব প্রচারে যেটা বলে বেড়াচ্ছেন যে তৃণমূলই একমাত্র দল যেটা নাকি মানুষের একেবারে দুঃখে সুখে সবসময় পাশে থাকে। এই কথাটা একবার দুবার নয়, মাঝে মাঝে এই কথাটা কিন্তু জুড়ে দেন, তাদের বক্তব্যের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেন। কিন্তু বাস্তবে কি সত্যি সেটা হচ্ছে? বাস্তবে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একেবারে উল্টো। আর এইরকমই কিন্তু একটা ঘটনা দেখা গেল কলকাতার বাগুইআটির অর্জুনপুরের পশ্চিম পাড়ায়। সেখানে সঞ্জীব দাস ওরফে পটলা নামে এক তৃণমূল কর্মী, তৃণমূল ছোটোখাটো নেতাই বলা যায়, তাকে রাত্রেবেলা কেউ বা কারা পিটিয়ে মারল। কিন্তু সঞ্জীব দাসের পরিবারের যেটা অভিযোগ, সঞ্জীব দাসের মেয়ের যেটা অভিযোগ, যে তৃণমূলেরই অপর গোষ্ঠী নাকি পিটিয়ে মেরেছে। এবং এই যে দুই গোষ্ঠীর মধ্যে তৃণমূলের লড়াই, সেই লড়াইয়ের সময় সেই সঞ্জীব দাস ওরফে পটলার মেয়ে, স্ত্রী, তার পরিবারের লোকেরা বারবার তৃণমূল নেতাদের ফোন করেছেন। ওই এলাকার স্থানীয় কাউন্সিলর হচ্ছেন দেবরাজ চক্রবর্তী, অর্থাৎ তৃণমূলের বিধায়ক গায়িকা আদিতি মুন্সির স্বামী। তো সেই দেবরাজ চক্রবর্তীকে বারবার ফোন করেও কিন্তু এই যে মৃত সঞ্জীব দাসের মেয়ে কিংবা স্ত্রী, তারা কিন্তু সারা শব্দ পাননি। এবং শুধুমাত্র দেবরাজ চক্রবর্তীকেই নয়, তৃণমূলের অন্যান্য নেতাদেরও নাকি তারা ফোন করেছিলেন, এমনকি পুলিশ প্রশাসনকেও তারা ফোন করে সেই সময় সাহায্য চেয়েছিলেন। কেননা তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই রাতে নাকি বেশ দীর্ঘক্ষণ ধরেই চলেছিল। দুই পক্ষই কিন্তু রাতে দীর্ঘক্ষণ ধরে একে অপরের উপরে হামলা করছিল। আর সেই তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ের পরিণতি হচ্ছে, সংঘর্ষের পরিণতি হচ্ছে সঞ্জীব দাসের মৃত্যু। এবং সেই সঞ্জীব দাসের মৃত্যু নিয়ে তার মেয়ে এবং আত্মীয় স্বজনরা কি দাবি করছেন, আর তার পাল্টা দাবি হিসেবে এই দেবরাজ চক্রবর্তী বা কি বলছেন, বন্ধুরা আগে ছোট্ট করে আপনাদের দেখাবো। পিঙ্কিকার কল দেওয়া যাবে না, কি করবেন আর ওনাকে বলে আপনি বলুন তো। রাত থেকে আমরা কত কন্টিনিউয়াস আপনাকে ফোন করে আছি, আপনাকে সুবর্ণ আন্টিকে ফোন করে আছি রাত 2:30 থেকে। আজকে মানুষের মার্ডার হওয়ার পর, জীবনটা চলে যাওয়ার পর এখন ফোন করে খবর নিচ্ছেন পিঙ্কি কোথায়। দয়া দেখাবেন এখন পিঙ্কিকে। একটা ভোট পাবেন না আমাদের পাড়া থেকে, একটা ভোট পাবেন না। আসুন আমার ভোট নিতে, আপনি আসুন ভোট নিতে। আমরা দেখছি আপনি আর সুবর্ণ আন্টি আসুন আমার ভোট নিতে। কি করে ভোট পান আমরা দেখছি। এই 8 নম্বর ওয়ার্ডের জন্য আপনারা ভোট পেয়ে জিতেছেন, ঠিক আছে? 8 নম্বর ওয়ার্ডের জন্য ভোটটা পেয়ে জিতেছেন, আর একটা ভোট পাবেন না। আপনি আসলে না একবার তো খোঁজ নিয়ে দেখবেন যে কি হলো না হলো। পিঙ্কি তো বাস করে আছে, নাকি বোনের মতো ভালোবাসেন, এইটা ফোনের সাথে ভালোবাসা পরিচয়। বারবার কেস করেছি আমরা থানায়, বারবার থানায় কেস করেছি, বারবার পলিটিক্সে আমরা হেল্প নিতে গেছি, সুপর্ণা কাউন্সিলরের কাছে গেছি, দেবরাজ চক্রবর্তীর কাছে গেছি, কোনো স্টেপ নেওয়া হয়নি। বিনা স্টেপ নেওয়া হয়েছে, আমরা কোনো সাহায্য পাইনি। না পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পেয়েছি, না কোনো পলিটিক্স দিয়ে সাহায্য পেয়েছি। সবাই ফোন করেছে কখন, যখন মারা হয়ে গেছে, আমার বাবা যখন মরে গেছে, তখন নিজে থেকে সব পুলিশ আমাকে ফোন করেছে। রাত্রি 1:30টা অবধি তার পরিবার এবং পাড়ার অনেকের সঙ্গে আমার কথা হয়। প্রথমবার যখন এই ঘটনা ঘটে, স্থানীয়ভাবে মারপিট হয়, তারপরে যখন 3টে সাড়ে 3টের সময় এটার পুনরাবৃত্তি হয়, তখন আমার ফোনটা সাইলেন্ট ছিল, আমি কলটা মিস করে গেছি। তৃণমূল হোক, অন্যান্য রাজনৈতিক দল হোক, যে এটার সঙ্গে যুক্ত তারা শাস্তি পাক। আমি আবারও বলছি যে একটা স্বজন হারার যে কষ্ট, সেখানে কখনো সেটা নিয়ে রাজনীতি হতে পারে না। আমার সঙ্গে এই পরিবারের দীর্ঘদিন ধরে যোগাযোগ, এবং আমি চাই যে এদের সকলের শাস্তি হোক। তাহলে যুক্ত কারা, কি মনে করছেন? এটা তো তদন্তে বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। সঞ্জীব আপনার সঙ্গেই থাকতো তো? অবশ্যই, ও তো তৃণমূল কংগ্রেস। 100% একদম। ওকে রাত্রি 2:30টার সময় ওকে বাড়ির থেকে নিয়ে গিয়ে খুব মারপিট মেরেছে, মানে লোহার রড টড দিয়ে এমন মেরেছে, মাথার ঘিলু বেরিয়ে গেছে পেছন দিক দিয়ে। খুন করে তারা কারা? তারা তৃণমূলেরই নেতা, তৃণমূলের সঙ্গে জড়িত। নামটা আমি বলতে পারবো না। আপনার ভাই, আপনার দাদা সঞ্জীবও কি তৃণমূল কংগ্রেস করে? হ্যাঁ, ও তৃণমূল অনেকদিন ধরেই করতো। আপনাদের কাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে? কাউকে কি জানিয়েছিলেন, নেতৃত্ব কাউকে? হ্যাঁ, দেবরাজদাকে জানিয়েছিলাম, দেবরাজদা চক্রবর্তী ফোন তোলেনি। তারপর কাউন্সিলরকে জানিয়েছিলাম, সেও ফোন তোলেনি। বন্ধুরা বুঝতেই পারছেন যে কি ধরনের পরিস্থিতি ওই বাগুইআটির অর্জুনপুর গ্রামের পশ্চিম পাড়ায় ঘটেছে। দীর্ঘদিন ধরে তৃণমূল করেছেন এবং ওই যে 8 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে তৃণমূলকে জিতিয়েছেন এমন একজন তৃণমূল নেতাকে পিটিয়ে খুন করা হলো। তৃণমূলের লোকেরা নাকি খুন করলো, কিন্তু তৃণমূলের তরফ থেকে কোনো সাহায্য পাওয়া গেল না। এবং এই যে নিহত সঞ্জীব দাস,
তার মেয়ে কিন্তু দাবি করছেন যে ঘটনার সময় যেভাবে তারা তৃণমূলের নেতা নেত্রীদের ফোন করেছিলেন কিংবা পুলিশ প্রশাসনকে ফোন করেছিলেন, তারা যদি ঠিক সময়ে এসে সেই সংঘর্ষ থামাতো, সেই তৃণমূলের দুপক্ষের লড়াই যদি বন্ধ করার চেষ্টা করত, তাহলে হয়তো সঞ্জীব দাসকে বেঘরে প্রাণটা হারাতে হতো না। কিন্তু এই দেবরাজ চক্রবর্তী কিংবা পুলিশ কখন এলো? সঞ্জীব দাসের মেয়ে যেটা বলছেন যে বাবা মারা যাওয়ার পর, অর্থাৎ বাবা খুন হয়ে যাওয়ার পর নাকি পুলিশ থেকে শুরু করে তৃণমূলের নেতা নেত্রীরা সবাই এসে হাজির হয়ে গেলেন, সবাই এসে সমবেদনা জানানো শুরু করে দিলেন। অর্থাৎ এই সঞ্জীব দাসের মেয়ে কিন্তু পরিষ্কার কি ঘটেছিল তার একটা ছবি আমাদের সামনে দিচ্ছেন, এবং আর তারই প্রেক্ষিতে কিন্তু ওই সঞ্জীব দাসের মেয়ে যে কথাটা তৃণমূলকে বলছেন যে তৃণমূলকে তিনি আর কোনোভাবেই ভোট দেবেন না, তৃণমূল কি করে ওই ওয়ার্ডে যেতে সেটাও তারা দেখবে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে মৃত সঞ্জীব দাসের মেয়ে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠছে, যেটা ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম, যে তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের অন্য নেতারা তো এটা বারবার দাবি করেন যে মানুষের নাকি সুখ দুঃখের পাশে তৃণমূল সবসময়ই থাকে, শীত কিংবা বর্ষা তৃণমূলই নাকি ভরসা। কিন্তু বাস্তবে যখন একজন স্থানীয় তৃণমূল নেতা, ছোটোখাটো একজন তৃণমূলের কর্মী সেই দলেরই অপর গোষ্ঠীর কাছে মার খাচ্ছে, মার খেয়ে লুটিয়ে পড়ছে, মৃত্যুমুখে পতিত হচ্ছে, সেই সময় কিন্তু তৃণমূলের দেখা পাওয়া যাচ্ছে না। তৃণমূলের নেতা নেত্রীরা কিন্তু সাহায্যে এগিয়ে আসছেন না। আর এখানেই কোথাও কি মনে হয় না যে এই যে মেয়েটি, অর্থাৎ মৃত সঞ্জীব দাসের মেয়ে, এই মেয়েটি কি তৃণমূলের মিথ্যা ফাঁস করে দিল না? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাটে হাড়ি ভেঙে দিল না? যে তৃণমূলকে সারা বাংলার মানুষের ভরসার পাত্র করে তোলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, সেই তৃণমূলের দলের ভেতরেই যারা তৃণমূল করছেন তাদের কি অবস্থা, তাদের কি দুর্দশা, সেটা কিন্তু এই মেয়েটির যে দাবি, সেই দাবিতে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং কোথাও যেন মানুষের চোখ খুলছে, মানুষ বুঝতে পারছে যে কার উপরে ভরসা করা হচ্ছে, কিন্তু তার প্রতিদানে মানুষকে যেটা হারাতে হচ্ছে সেটা কিন্তু বড় ভয়ঙ্কর। তবে তৃণমূল নেত্রী হয়তো এই সব অভাব অভিযোগ তৃণমূলের দলের ভিতরে কিংবা তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে, সেই অভাব অভিযোগ তো আর একটা জায়গায় নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকেই এইসব অভাব অভিযোগ উঠে আসতে শুরু করেছে। আর এইটা হয়তো খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পাচ্ছেন বলেই কিন্তু এদিন মালদার সুজাপুরে জনসভা করতে গিয়ে বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইছেন। মানুষের কাছে তিনি ক্ষমা চাইছেন যে ভুল চুক হতেই পারে। আর ক্ষমা চাইতে গিয়ে তিনি কি বলছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন। আপনাদের কাছে ভোট ভিক্ষে করতে এসেছি। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, কারণ ভুল ত্রুটি যদি কেউ করে এবং তাতে যদি দলের কোনো অভিমান হয়, আমি মনে করি মানুষই আমাদের সবচেয়ে বড় জনতা জনার্দন, তাই মানুষের কাছে এটা ভুল স্বীকার করা উচিত। বন্ধুরা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া, কোথাও কি সেই সিপিএম আমলের শেষের দিকে যে আমরা একটা সিপিএমের মধ্যে আত্মমন্থনের খেলা দেখেছিলাম, নিজেদের ভুল চুক শুধরে নেওয়ার যে একটা প্রক্রিয়া দেখেছিলাম, সেটাই কি তৃণমূলের মধ্যে এবার শুরু হয়ে গেল? খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে যে ভোটারদের পায়ে পড়ে তিনি ভোট চাইছেন। এবং এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে কিন্তু বলেছেন যে তিনি ভোট ভিক্ষা করছেন। তো এই যে ভিক্ষা এবং নিজেদের ভুল স্বীকার করে নেওয়া এবং ভুল স্বীকার করার পর কোথাও যেন মানুষকে ফের ঘুরে ফিরে একটা আস্থা রাখার কথা বলা, তৃণমূলের উপর ভরসা করার কথা বলা, সেটা কি মানুষ আর করবে? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।